বিসমিল্লাহির রহমানুর রহিম। সুপ্রিয় নবম শ্রেণীর বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো, নিরাপদে আছো। বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুল কর্তৃক আয়োজিত বিএনআইস হোম স্কুলিং কার্যক্রমে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি খন্দকার আলিয়া পারভিন, জীববিজ্ঞান বিষয়ে সহকারী শিক্ষক। সুপ্রিয় নবম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে তোমাদের বার্ষিক পর্বের জীববিজ্ঞান বিষয়ের প্রথম ক্লাস। আজকে হচ্ছে আমাদের 1 নম্বর ক্লাস জীববিজ্ঞানের। এই আজকের ক্লাসের উপর কোনো SW থাকবে না। শিক্ষার্থীরা দেখো, কোনো SW নাই। আজকে আমরা আমাদের অধ্যায় 1, 2, 3 ছিল অর্ধবার্ষিকী। 4 অধ্যায় থেকে আমরা বার্ষিক পর্ব শুরু করব। অধ্যায় 4-এর আজকে আমি তোমাদের সাথে 4.2, 4.2.1 এই দুইটা পার্ট নিয়ে আজকে তোমাদের সাথে আলোচনা করব। অধ্যায় 4 হচ্ছে সালোক সংশ্লেষণ এবং শ্বসন, এই অধ্যায়টা। তো এই অধ্যায়টার আমাদের আজকের আলোচনাটা হচ্ছে সালোক সংশ্লেষণ নিয়ে। শিক্ষার্থীরা দেখো, 4.2 পাঠের মধ্যে আমাদের সালোক সংশ্লেষণ বিক্রিয়াটা নিয়ে আছে। আচ্ছা, আমরা ক্লাস 4-5 থেকেই সালোক সংশ্লেষণটা কী এ সম্পর্কে কিছুটা জেনেছি। আমরা নর্মাল বাংলা কথায় বলতে গেলে উদ্ভিদের খাদ্য তৈরি প্রক্রিয়াকেই সালোক সংশ্লেষণ বলা হয়, কিন্তু বিজ্ঞানের ভাষায় আমরা এই কথাটা লিখলে আমাদের পুরোপুরি নাম্বার আসবে না। আমাদেরকে সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা বা এই সংজ্ঞাটা সুন্দর করে দিতে হবে। এখানে কি কি জিনিস কাজ করে সেই কথাটা উল্লেখ করতে হবে। তো শিক্ষার্থীরা, আমরা কিভাবে লিখব সেটা দেখো। সবুজ উদ্ভিদে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড ও পানি এর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা তৈরির প্রক্রিয়াই হচ্ছে সালোক সংশ্লেষণ। শিক্ষার্থীরা, যদি জ্ঞানমূলকে এই প্রশ্নটা আসে তাহলে এভাবে আমরা পুরোটা না লিখলে আমরা 1 পাবো না। তাহলে আমরা এভাবেই লিখব যে সবুজ উদ্ভিদে সূর্যালোকের উপস্থিতিতে ক্লোরোফিলের সাহায্যে কার্বন ডাইঅক্সাইড ও পানি এর রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে শর্করা তৈরির প্রক্রিয়াই সালোক সংশ্লেষণ। যদি এই প্রশ্নটা আবার অনুধাবনে আসে সালোক সংশ্লেষণ বলতে কী বোঝায়, তখন আমরা এটার সাথে এই বিক্রিয়াটা দিয়ে দেব। ঠিক আছে শিক্ষার্থীরা? আচ্ছা, এরপরে আমরা পার্ট 4.2.1 এটা নিয়ে আলোচনা করব। পার্ট 4.2.1-এর আলোচ্য বিষয় ছিল সালোক সংশ্লেষণ প্রক্রিয়া। শিক্ষার্থীরা, সালোক সংশ্লেষণ প্রক্রিয়াটা একটা জটিল এবং দীর্ঘ প্রক্রিয়া। এটাকে বিজ্ঞানী ইংরেজি শরীরতত্ত্ববিদ ব্ল্যাকম্যান 1905 সালে এই প্রক্রিয়াটাকে 2টা পর্যায়ে ভাগ করেছেন। একটা পর্যায় হচ্ছে আলোক নির্ভর পর্যায়, আরেকটা পর্যায় হচ্ছে আলোক নিরপেক্ষ পর্যায়। এই 2টা পর্যায়ের শেষেই কিন্তু এই কার্বোহাইড্রেট বা শর্করাটা তৈরি হয়। শিক্ষার্থীরা, প্রথম পর্যায়টা হচ্ছে আলোক নির্ভর পর্যায়। আমরা এই আলোক নির্ভর কথাটা দিয়েই কিন্তু আমরা অর্ধেক বুঝতে পারি যে এই পর্যায়টার জন্য অবশ্যই আলোক অপরিহার্য। শিক্ষার্থীরা দেখো, আলোক নির্ভর পর্যায়ের জন্য আলো অপরিহার্য। এখানে সৌরশক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয়। এই প্রক্রিয়ায় আলোক নির্ভর পর্যায়ে মূলত ATP এবং NADPH ও H+ উৎপন্ন হয়। আমরা এই যে এই আলোক নির্ভর পর্যায়ের মধ্যে আমাদের অনেকগুলো জ্ঞানমূলক প্রশ্ন চলে এসেছে। দেখো, ATP এর পূর্ণ রূপ কী, এটা আমাদের জ্ঞানমূলকে আসে, অবজেক্টিভে আসে। এডিনোসিন ট্রাইফসফেট। NADPH এটার পূর্ণ রূপ কী? বিজড়িত কথাটা লেখার দরকার নাই। নিকোটিনামাইড এডেনিন ডাইনিউক্লিওটাইড ফসফেট। এবং H+ অর্থাৎ হাইড্রোজেন আয়ন বা প্রোটন উৎপন্ন হয়। এই রূপান্তরিত শক্তি ATP এর মধ্যে সঞ্চিত থাকে। এই জন্যই কিন্তু শিক্ষার্থীরা ATPকে জৈব মুদ্রা বলা হয়। জৈব মুদ্রা মানে হচ্ছে প্রয়োজন অনুসারে শক্তি জমা করে রাখে, যখন দরকার তখন খরচ করে। এই বিক্রিয়ায় ক্লোরোফিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সবুজ পাতার মধ্যে যে ক্লোরোফিলটা থাকে, সেই ক্লোরোফিল অণু, যেহেতু এটা আলোক নির্ভর পর্যায়, সূর্যের আলোক রশ্মিটাকে মানে আলোক রশ্মির ফোটনটাকে শোষণ করে। কে শোষণ করে? আমাদের সবুজ উদ্ভিদের যে সবুজ পাতার মধ্যে যে ক্লোরোফিলটা আছে, সেই ক্লোরোফিল অণু এই আলোক রশ্মির ফোটন কণাটাকে শোষণ করে এবং এই শোষণকৃত ফোটন থেকে শক্তি সঞ্চয় করে। এই শক্তিটা এই ADP এই অজৈব ফসফেটের সাথে মিলিত হয়ে ATP তৈরি করে। এই যে অজৈব ফসফেট, এটাকে বলা হয় ইনঅর্গানিক ফসফেট। এটাকে আমরা নবম দশম শ্রেণীর আমাদের বইয়ে আমরা লিখেছি PI, ইন্টারের বইয়ে আছে IP, এছাড়া শুধু পিও লেখা যায়। এই যে এই ATP তৈরির এই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফটোফসফোরাইলেশন। আমাদের জ্ঞানমূলকে এই প্রশ্নটা প্রায়ই আসে, ফটোফসফোরাইলেশন কি? বিভিন্ন বোর্ডে অনেকবার এসেছে।
তো যদি জ্ঞানমূলকে এটা আসে আমরা এভাবে লিখব, এডিপি অজৈব ফসফেট বা ইনঅর্গানিক ফসফেটের সাথে মিলিত হয়ে এটিপি তৈরি করে। এটিপি তৈরির এই প্রক্রিয়াকেই ফটোফসফোরাইলেশন বলে। ঠিক আগের মতোই যদি এটা অনুধাবনে আসে ফটোফসফোরাইলেশন বলতে কি বোঝায়, তখন আমরা এই সংজ্ঞাটার সাথে এই নিচের বিক্রিয়াটা দিয়ে দিব, এডিপি যোগ পিআই আলো ক্লোরোফিল এটিপি। এই এডিপি কি পরীক্ষা কিন্তু আসে, এডিপি এর পূর্ণরূপ কি, এটিপি এর পূর্ণরূপ কি, এনএডিপিএইচ এর পূর্ণরূপ কি। শিক্ষার্থীরা আলোক নির্ভর পর্যায়টা কিন্তু দুইটা ধাপ। দেখো একটা ধাপে কি বলা হচ্ছে, এটিপি ও NADPH2 উৎপন্ন হয়। এখন বলতেছি এই যে পাতার ক্লোরোফিলের মধ্যে আমরা এই কাজটা করলাম, ক্লোরোফিলের মধ্যে কিন্তু পানিও ছিল। এখন এই যে সূর্যের আলো, যেহেতু এটা আলোক পর্যায়, সূর্যালোক এবং ক্লোরোফিলের সাহায্যে পানিটা বিয়োজিত হয়ে অক্সিজেন, হাইড্রোজেন, ইলেকট্রন উৎপন্ন করে। একে পানির ফটোলাইসিস বলে, মানে পানিটা ভেঙে যায়। এই যে আলোক নির্ভর পর্যায়ের জন্য তাহলে এই যে পানির ফটোলাইসিস এবং এই যে ফটোফসফোরাইলেশন দুইটা মিলেই হচ্ছে আলোক নির্ভর পর্যায়। এরপরে আচ্ছা শিক্ষার্থীরা দেখো, আলোক পর্যায়ে কিন্তু কোনো শর্করা উৎপন্ন হয়নি, হয়েছে? হয়নি। এখন আমরা পড়ব আলোক নিরপেক্ষ পর্যায়। দেখো আলোক নিরপেক্ষ পর্যায়ে, নিরপেক্ষ বললে আমরা বুঝতে পারতেছি যে এখানে আলোর উপস্থিতির প্রয়োজন নাই, থাকলেও কোনো সমস্যা নাই। দেখো এটা আলোর উপস্থিতিতেও চলতে পারে। রাতের বেলা সূর্যালোকের অনুপস্থিতিতে আলোক নষ্টনের দুইটা পর্যায়ের মধ্যে মূলত অন্ধকার পর্যায়ে এই ক্যালভিন চক্রের মাধ্যমে কার্বন ডাইঅক্সাইড বিজারিত হয়ে শর্করা উৎপন্ন হয়। দেখো এই বিক্রিয়াটা আমরা আলোক নির্ভর পর্যায়টা আমরা খুব সহজে একটা সাংকেতিক চিহ্নের মাধ্যমে বুঝতে পারি। দেখো প্রথমে এই যে দেখো কার্বন ডাইঅক্সাইড কী করতেছে, যোগ রাইবোলোজ 1,5 ডাইফসফেট। এখানে যে কার্বন ডাইঅক্সাইড এটা হচ্ছে বাতাসের কার্বন ডাইঅক্সাইড। এটা রাইবোলোজ 1,5 ডাইফসফেট থাকে পাতার ক্লোরোফিলে। বাতাস থেকে কার্বন ডাইঅক্সাইড পাতার মধ্যে, এই কার্বন ডাইঅক্সাইডটা পাতার পত্ররন্ধ্রের মাধ্যমে পাতায় প্রবেশ করলো, করে পাতার মধ্যে যে আগেই ছিল ক্লোরোফিলের মধ্যে রাইবোলোজ 1,5 ডাইফসফেট, এটার সাথে মিলে এখানে একটা কার্বন ডাইঅক্সাইডে তার এখানে একটা কার্বন, আর 1,5 ডাইফসফেটে 5টা কার্বন, এই একটা আর এই 5টা এখানে হলো টোটাল 6টা কার্বন। এখানে এই দুইটা মিলে 6 কার্বন বিশিষ্ট একটা অস্থায়ী যৌগ কিটো অ্যাসিড তৈরি করলো। আমি কিন্তু বলছি অস্থায়ী, যেহেতু অস্থায়ী এটার সাথে সাথেই ভেঙে যাবে। এটা কিন্তু 6 কার্বন বিশিষ্ট। এই 6 কার্বন কোথেকে আসলো, এখান থেকে একটা কার্বন, এখান থেকে 5টা কার্বন। যেহেতু এটা অস্থায়ী, এরপরে এই অস্থায়ী কিটো অ্যাসিডটা 6 কার্বন বিশিষ্ট যৌগ, যেহেতু এটাকে এখন যদি এটাকে 2 ভাগ করি তাহলে এখানে 3 কার্বন বিশিষ্ট ফসফোগ্লিসারিক অ্যাসিড 2টা অণু হয়ে গেল। এখন এটা কিন্তু আবার স্থায়ী। এই পর্যায়ে এই যে 3 কার্বন বিশিষ্ট স্থায়ী ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হয় বলেই এটাকে ক্যালভিন চক্র বা C3 গতিপথ বলা হয়। আমরা এই যে সালোক সংশ্লেষণ প্রক্রিয়ার মধ্যে 2টা গতিপথের কথা পড়ব, একটা হচ্ছে C3 গতিপথ, একটা হচ্ছে C4 গতিপথ। তো এখানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড হচ্ছে প্রথম এই ক্যালভিন চক্রের প্রথম স্থায়ী পদার্থ, এই জন্য এটাকে C3 গতিপথ বলা হয়েছে, বিজ্ঞানী ক্যালভিন আবিষ্কার করেছিলেন বলে। এরপর এই যে এখানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখন কি হলো, এই যে আমরা আলোক পর্যায়ে বলেছিলাম প্রথমে এটিপি এবং NADPH2 তৈরি হয়। এই এটিপি এবং এই NADPH2 এই 3 ফসফোগ্লিসারিক অ্যাসিডের সাথে মিলিত হয়ে তৈরি করলো 1,3 ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এটা পাইলাম আলোক পর্যায় থেকে প্রাপ্ত, আর এটা এখানে তৈরি হয়েছে। এই দুইটা মিলে তৈরি হলো একটা যৌগ 1,3 ফসফোগ্লিসারালডিহাইড ও ডাইহাইড্রক্সি অ্যাসিটোন ফসফেট। এই দুইটা যৌগ আবার পর্যায়ক্রমে বিভিন্ন বিক্রিয়ার শেষে কার্বোহাইড্রেট বা শর্করা C6H12O6 তৈরি করবে, সাথে আবার রাইবোলোজ 1,5 ডাইফসফেট তৈরি করবে। এই যে রাইবোলোজ 1,5 ডাইফসফেট এটা কিন্তু 5 কার্বন বিশিষ্ট। এইটা আবার এই 5 কার্বন বিশিষ্ট এটা আবার কার্বন ডাইঅক্সাইডের সাথে, এই যে এখানে একটা কার্বন, এটার সাথে বিক্রিয়া করে আবার শর্করা উৎপন্ন করবে। এভাবেই অন্ধকার পর্যায়ে চলতে থাকবে এবং শর্করা উৎপন্ন হবে। শিক্ষার্থীরা আমি তোমাদের এখানে প্রথম একটা স্থায়ী পদ বলেছিলাম C3 গতিপথ, কারণ এখানে 3 ফসফোগ্লিসারিক অ্যাসিড উৎপন্ন হয়েছিল। আমাদের নবম দশম শ্রেণীর জীববিজ্ঞান বইয়ে আরেকটা গতিপথের কথা উল্লেখ করা আছে, সেটা হচ্ছে C4 গতিপথ। C4 গতিপথটা কি, সেটা হচ্ছে এই গতিপথের প্রথম স্থায়ী পদার্থ হলো 4 কার্বন বিশিষ্ট অক্সালো অ্যাসিটিক অ্যাসিড। এখানে ছিল
ফসফোগ্লিসারিক অ্যাসিড, এখানে হচ্ছে অক্সালোএসিটিক অ্যাসিড, এই জন্য এটাকে C4 গতিপথ বলা হয়। বিজ্ঞানী হ্যাচ-স্ল্যাক এটা আবিষ্কার করেছিলেন বলে হ্যাচ-স্ল্যাক চক্র বলা হয়। এটাকে যখন ক্যালভিন চক্র বলা হয়, বিজ্ঞানী ক্যালভিন আবিষ্কার করেছিলেন বলে এটাকে হ্যাচ-স্ল্যাক চক্র বলা হয়। আমরা এই পার্টটা থেকে C3, C4 এর গতিপথের পার্থক্যটাও করব, এটা অনেক সময় প্রয়োগেও চলে আসে। আর আলোক নির্ভর পর্যায়ে, শুধু আলোক নির্ভর পর্যায়ে প্রয়োগে আসে, অন্ধকার পর্যায়ে বা আলোক নিরপেক্ষ পর্যায়েও প্রয়োগ বা উচ্চতর দক্ষতায় আসে। এই দুইটা প্রশ্ন আমরা করব গ আর ঘর জন্য। আর এই যে যখন শুধু বিক্রিয়ার মাধ্যমে হয় তখন আমরা এটা দিয়ে বর্ণনাটা দিলেই হবে। শিক্ষার্থীরা, আশা করছি আজকের আলোচনা থেকে তোমরা সালোক শ্বসন প্রক্রিয়াটা, অন্ধকার পর্যায়ে এবং আলোক পর্যায়ে খুব ভালোভাবে বুঝতে পেরেছ। খোদা হাফেজ।